বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আরও কথা বলবো। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ দল জিতলে নিশ্চয়ই আরও আনন্দ লাগতো, কিন্তু শেষ পর্যন্ত যেই কথাটা সিরিজের আগ পর্যন্ত বলা হচ্ছিল যে নিউজিল্যান্ড বি টিম পাঠিয়েছে, বাংলাদেশ দল অনেকেই মনে করছিলেন যে নিজেদের ডেরায় মিরপুর স্টেডিয়ামকে এক ধরনের বাংলাদেশ দল দুর্গ বানিয়ে ফেলেছিল একটা সময়। সেইখানে বি টিমকে, নিউজিল্যান্ডের বি টিমকে উড়িয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত মাঠের খেলার ফলাফলটা একেবারে ভিন্ন। সিরিজটা শুরু হলো হার দিয়ে। কেমন দেখলেন প্রথম ম্যাচটা? ধন্যবাদ। না, আমার মনে হয় বি টিম পাঠিয়েছে এটা মনে করাটা প্রথমত বোকামি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অল দ্য টিমস দে প্লে টু উইন, এবং বিশেষ করে টেস্ট লেভেলে যেগুলো দল যারা ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলে, এখানে কিন্তু কোনো রকমের কেউ ছাড় দেয় না। ইয়েস, অনভিজ্ঞ দল, 7জন 8জন অভিজ্ঞ প্লেয়ার তারা আসে নাই। এরাও কিন্তু সব ইন্টারন্যাশনাল এক্সপোজার্স রয়েছে, বেশিরভাগ হয়তো বা অভিষেক বাংলাদেশেই হয়েছে, তাদেরও কিন্তু অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে খেলার। আরেকটা এই টিমের হয়ে অনেকে সফল করে গিয়েছেন। অ্যাবসলিউটলি। সুতরাং কোনোভাবেই বলার কোনো রকমের কোনো কারণই নাই যে এটা একটা বি টিম। আর নিউজিল্যান্ড উই নো যে বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে দে আর ওয়ান অফ দি বেস্ট ইন অল ফরম্যাটস অফ দ্য গেম। টি20 বলেন, টেস্ট ক্রিকেট বলেন এবং ওয়ানডে ক্রিকেট বলেন, এবং এরা সুযোগ পাচ্ছে বিকজ আইপিএল এবং পিএসএল খেলছে অনেক ক্রিকেটার। ইয়েস, সো আই থিঙ্ক দিস ইজ অ্যাজ গুড আ সাইড অ্যাজ দি এ টিম, আর যেটাই বলি না কেন। যে জিনিসটা হচ্ছে যে দে প্লেড বেটার ক্রিকেট, এটা আমাকে মেনে নিতে হবে। এবং তাদের পক্ষে যেটা গেছে, ক্যাপ্টেন টসে জিতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং করার, এবং সেখানে তাকে বাহবা দিতে হবে এই জন্য যে এই পিচে তো আগে খেলে নেই, এই রিসেন্ট সময় যে ধরনের উইকেট আমরা দেখছি, তো সেখানে হয়তো সে বুঝতে পেরেছিল যে পরের দিকটাতে উইকেট হয়তো সহায়তা করবে বোলারদের। সো হিজ ডিসিশন টু ব্যাট ওয়ার্কড ফর দেম, এবং তাদের ব্যাটিংটাও মোটামুটিভাবে স্টেডি ব্যাটিং ছিল। আর অন্যদিকে বাংলাদেশেও কিন্তু খুব একটা যে আধিপত্য বিস্তার করতে পেরেছিল ইনিশিয়ালি, তাও কিন্তু না। সুতরাং আমার মনে হয় যে যোগ্য টিম এখানে জিতেছে এই ম্যাচটা। বাংলাদেশের কোন জায়গাটা সবচেয়ে ঘাটতির জায়গা দেখলেন? যেমন আমরা রিপোর্টেও, যেমন সাব্বির মিথুন তার রিপোর্টে একটা বিষয় উল্লেখ করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে আফিফ কিংবা মিরাজ মিডল অর্ডারের এই ব্যাটিংটা বাংলাদেশকে কিন্তু অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেটে ভোগাচ্ছে। সমাধানটা আসলে কি? সমাধানটা হচ্ছে যে আমার মনে হয় যে বিশেষ করে ওপেনিং স্ট্যান্ডটা সব সময়কার জন্য, আমাদের মনে হয় ওপেনিং স্ট্যান্ডটা সব সময়কার জন্য ইনকনসিস্টেন্ট। বড় কোনো পার্টনারশিপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই তামিম ইমরুল কায়েস কিংবা তামিম এবং সৌম্য সরকার কিংবা লিটন দাস কিংবা এরা কোনো একটা সময় মোটামুটি ভালো সূচনা আমরা দেখেছি দুই পাশ থেকেই ভালো, দুই পাশ থেকে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট আই অ্যাকচুয়ালি মিন, যে পেয়ার হিসাবে তাদেরকে ক্লিক করতে হবে। কোনোদিন সাইফ হাসান ভালো খেলছে, তো কোনোদিন তানজিদ তামিম ভালো খেলছে। আমরা কেবলমাত্র লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সময় আমরা সৌম্য সরকার এবং সাইফ হাসানের একটা ভালো পার্টনারশিপ দেখছি না। আমার মনে হয় এইটা একটা কারণ। এবং নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম, লিটন দাস এটা মনে হয় থার্ড 40 করলো পরপর। এর আগে যে দল ছিল পাকিস্তানের বিরুদ্ধেও সে খেলেছে, বড় রান করতে পারছে না, অ্যাটলিস্ট ই ইজ স্কোরিং সাম রানস। মেহেদী হাসান মিরাজ, যে কিনা একটা সময় সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার ছিল, ব্যাটিং বলেন বোলিং বলেন, ব্যাটিং তো বিশেষ করে অনেক সময় আমরা দেখেছি তাকে ম্যাচ উইনিং ইনিংস খেলতে। ইনফ্যাক্ট মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেনের একটা অবিশ্বাস্য ইনিংস ছিল আফগানিস্তানের, না ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল লিটন দাসের, সরি মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি করেছিল, কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে এদের একটা ম্যাচ উইনিং ইনিংস ছিল। আফিফ হোসেনের জন্য আমার খারাপ লাগছে এই জন্য যে, এবং রাগও লাগছে, কারণ একটা সুযোগ পেয়েছিল আজকে একটা বড় কিছু করে দেখাবার এবং পার্মানেন্ট একটা তার প্লেস বানাবে, সেই সুযোগটা সে হাতছাড়া করলো, যেটা তার নিজের ক্যারিয়ারের জন্য এবং দলের জন্য আসলে অ্যাবসলিউটলি এটা একটা র্যাশ। মডার্ন ক্রিকেটে আসলে এতগুলো বল খেলে 49 বলে 26 বা 27 রান, এটা কি একেবারেই মানানসই না। এখানে আবার একটা ব্যাপার আছে, আমার মনে হয় উইকেটটাও পরের দিকে, এটা কোনো এক্সকিউজ না, বিকজ ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ইউ হ্যাভ টু পারফর্ম, সেটা যে কোনো কন্ডিশনে অ্যাডাপ্ট করে খেলে যেতে হবে। তবে এখানে আমার মনে হয় 2 পেস্ট উইকেট ছিল এবং বলটা একটা থেমে আসছিল, আর আমাদের যারা প্লেয়াররা আমার মনে হয় সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারে নাই।
স্ট্রাইক রোটেট করা কিংবা সবসময় বড় স্কোর করে যে আপনি রান করবেন তা না। আমার মনে হয় যে যে জিনিসটা ঘাটতি ছিল আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাইক রোটেশন ছিল না, সিঙ্গলস নেওয়া, সিঙ্গল থেকে 2 রান কনভার্ট করা এই ধরনের। এবং আমার মনে হয় কোনো একটা সময় 6-এর মারও দেখিনি আমি, শেষে গিয়ে তহিদ হৃদয় একটা স্ট্রেট ওভার দ্য টপ একটা 6 মেরেছে। আদারওয়াইজ আমার মনে হয় যে ব্যাটিংটা যেটা কিনা সব সময়কার জন্য একটা ইনকনসিস্টেন্সি আমরা দেখে এসেছি, এই ম্যাচে আমরা তাই দেখতে পেরেছি। ব্যাটিং ইনকনসিস্টেন্সি আপনার কথায় যেগুলো পেলাম, ব্যাটিং ইনকনসিস্টেন্সি এবং আরও একটা বিষয় হচ্ছে গেম প্ল্যান, অর্থাৎ আপনি গেম প্ল্যান রাইট, যেই সিচুয়েশনটা ছিল খেলাটার সেই অনুযায়ী তারা খেলতে পারছিল না। স্ট্রাইক রোটেট করে খেললে, বিগ শটের জন্য না গিয়ে আমি যখন প্রেসারে আছি তখন সেভাবে হয়তো তারা খেলতে পারতো। আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে অনেক বেশি বলা হয়েছে, সেটা হলো যে বাংলাদেশের ন্যাশনাল টিমে যেই ব্যাটসম্যানরা আছে তাদের টেকনিকে কোনো ঘাটতি দেখেন কিনা? মডার্ন ক্রিকেটে তো আসলে মানে বোলারদের জন্য, প্রতিপক্ষের বোলারদের জন্য এখন অ্যানালাইসিস করার অনেক সুযোগ থাকে, সেই সব জায়গায় নিজের টেকনিকে আরও ইমপ্রুভ করার সুযোগ থাকে কিনা? ইমপ্রুভ করার সুযোগ তো সব সময়কার জন্যই থাকে। বাংলাদেশ যে ভালো ভালো দলকে যে ভালোভাবে হারায়নি তাও কিন্তু না। আমি এই কথাটা সব সময় বলে এসেছি এবং বলার কারণ আছে যে আমরা একবার না একাধিকবার কিন্তু আমরা বড় বড় দলকে হারাতে দেখেছি এবং কনভিনসিংলি হারাতে দেখেছি। যে জিনিসটা প্রশ্ন সবসময় ছিল, এখনও রয়েছে, আগামীতে থাকবে কিনা জানি না, সেটা হচ্ছে গিয়ে প্রেশার। বাংলাদেশ সামহাউ দি আদার কোনো দলকে যদি চাপে রাখে সেটাকে মেনটেন করতে পারে না। আরেকটা হচ্ছে যখন নিজে চাপে পড়ে যায় সেখান থেকে বেরোতে পারে না। তো এখানে স্নায়ুর চাপের যে ব্যাপারটা, সেখানে আমার মনে হয় যে মেন্টালি স্ট্রং প্লেয়ার, টেম্পারামেন্টালি এবং মেন্টালি স্ট্রং প্লেয়ার আমরা অভাব দেখছি। একমাত্র সাকিব হাসানই যে কিনা রিয়েলি মেন্টালি একটা স্ট্রং ইন্ডিভিজুয়াল প্লেয়ার। তাছাড়া হয়তো বা মুশফিক রহিমকে আমরা দেখেছি, মোহাম্মদ আল রিয়াদকে দেখেছি, বাট ওভারঅল যে ধরনের রিপ্লেসমেন্ট হওয়ার কথা এইসব প্লেয়ারদের অনেকে সুযোগ পেয়েছে, কিন্তু লিটন দাস অনেক দিন ধরে খেলছে, আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত অনেক দিন ধরে খেলছে। আমরা কিন্তু ওদের কাছ থেকে এখন পর্যন্ত সেই ধরনের ম্যাচ উইনিং ইনিংসও আমরা দেখতে পাচ্ছি না। আর দায়িত্ব নিয়ে খেলে যে টিমকে একটা প্রতিকূলতার অবস্থা থেকে বের করে নিয়ে গিয়ে জিতে যাবে, আমার মনে হয়, আমি যে কিছু আগে যেটা বললাম আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের আফগানিস্তানের ওই একটা হয়তো এই ধরনের আমরা মাঝে মধ্যে আমরা দেখছি। আমার মনে হয় যে অ্যাবিলিটিস আছে, প্রচুর অ্যাবিলিটিস আছে, তো সেটা মাঠে সেটাকে প্রয়োগ করা, মাঠে সেটাকে ইমপ্লিমেন্ট করতে, এক্সিকিউট করতে খুব প্রায়শই দেখা যায় না। আমরা আরও কথা বলবো, আমাদের হাতে রিপোর্ট আছে, আমরা দেখে আবারও ফিরছি আপনার কাছে। সহজ ম্যাচ হারার জন্য দায়ী করা হচ্ছে আফিফ হোসেনের মন্থর গতির অদ্ভুত ইনিংসকে। প্রশ্নবিদ্ধ মেহেদী মিরাজের ক্রিকেটীয় সামর্থ্য, মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে সাকিব আল হাসানকে ফেরানোর জোর দাবি তুলেছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের আগে পরিবর্তন না আনলে আরও একটা হতাশার আসর কাটবে টাইগারদের, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। ম্যাচে সুযোগ না পেলেও সৌম্য সরকার গা গরম করে নিচ্ছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, দলে জায়গা হচ্ছে না, যদিও বা সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে বেশ কিছু রান করেছিলেন। সৌম্যর অন্তর্ভুক্তি না হওয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, ঠিক তেমনি প্রশ্ন থাকতে পারে সৌম্যর সাথে থাকা তানভীর ইসলামকে নিয়েও। স্কোয়াডে থাকলেও তাকে সুযোগ দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। রিশাদ হোসেনকে দেখা হচ্ছে, তবে মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের যে ঘাটতি, সে ঘাটতি কিন্তু প্রতি ম্যাচেই বাংলাদেশকে এই 50 ওভার ফরম্যাটে ভোগাচ্ছে। মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাও কনসার্ন, মিডল অর্ডারে বাংলাদেশের যে ক্রাইসিসটা চলছে, সেই ক্রাইসিস কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সমাধান পায়নি বের হবার। এবং বাংলাদেশ দল আজকে আরও একটা ম্যাচ হারলো সেই মিডল অর্ডারের ব্যর্থতার কারণে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, তবে আফিফ হোসেন, যাকে কিনা সাকিবের বিকল্প হিসেবে ওয়ানডের ওই জায়গাটাতে ব্যবহার করা হচ্ছে, সেই আফিফ কিন্তু ধারাবাহিক ব্যর্থতার মধ্যে আছেন। এর আগে যখন দল থেকে বাদ পড়েছিলেন তখনও ব্যর্থ ছিলেন, তবে আজকে তার সেই দৃষ্টিকটু ইনিংসটা অতীতের সব ব্যর্থতাকে ছাপিয়ে যাবে। দেশের জন্য আফিফ এটা ভুল কাজ করছে। মিরাজ একটা অধিনায়ক হয়ে যে দায়িত্ব ছিল সেটা অবশ্যই সে খারাপ কাজ করছে। 60-70 বল খায় 20 রান করে আউট হয়েছে, এরকম কথা ভাই। বোলিংটা আমাদের অনেক আপডেট হয়েছে, কিন্তু ব্যাটিং সেটা মিডল অর্ডারে একেবারেই দুর্বল। পরিস্থিতি অনুযায়ী
খাপ খেলায় যদি একজন ক্যাপ্টেন না খেলতে পারে তাহলে আমাদের মতো সাধারণ হয়ে যাওয়া উচিত। 49 বলে যে ইনিংসটা তিনি খেলেছেন সেই 49 বলে একটাও বাউন্ডারি হাঁকানোর সামর্থ্য ছিল না এই ব্যাটারের, যদিও বা তখন পর্যন্ত ম্যাচের লাগামটা কিন্তু বাংলাদেশের হাতেই ছিল। তবে আফিফের সেই দৃষ্টিকটু ব্যাটিং এবং পরবর্তীতে অধিনায়ক মিরাজ যেভাবে বল খেয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, বাংলাদেশের ম্যাচের ভাগ্যটা তখনই কিউইদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাকিবের অভাবটা এখন দেখতে পাচ্ছি। সাকিবের জায়গায় মিরাজ খেলতেছে, কিন্তু মিরাজ সেইটা দিতে পারতেছে না। 11টা প্লেয়ার মিলে সাকিবের অভাব পূরণ করতে পারবে না ভাই। সাকিব ছাড়া এই বাংলাদেশ উন্নতি করতে পারবে না। সাকিব যদি আমাদের একাদশ থাকতো, এটা তার অভিজ্ঞতা দিত। বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতির কথা বলা হচ্ছে এই সিরিজের মাধ্যমে, তবে এই মিডল অর্ডার ক্রাইসিস কবে নাগাদ শেষ হবে বা সমাধান কি তা কিন্তু এখনো হয়তো জানে না টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে সাকিবকে ফেরানো নিয়ে আলোচনা হচ্ছে। এই অভিজ্ঞ ব্যাটার যদি বাংলাদেশ দলে ফিরতে পারে তাহলে অন্তত সেই মিডল অর্ডার ক্রাইসিসে একটু হলেও ভরসা পাবে টিম বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। আমরা যেমন দর্শকদের কথা শুনছিলাম, দর্শকরা আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলছিলেন, কিন্তু আপনার কথাগুলোর সঙ্গে অনেকটা মিল আছে তাদের অবজারভেশনেও। যেমন বিশেষ করে মেহেদী হাসান মিরাজের মানে ক্যাপ্টেইনস ফর্ম, এটা ক্রিকেটে খুবই ইম্পর্টেন্ট। আপনি আরও ভালো বলতে পারবেন। 2027 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেখানে সরাসরি খেলার একটা ব্যাপার রয়েছে। সব কিছু মিলিয়ে এইটা দলকে একটু মানে এই কারণে দল একটু স্ট্রাগল করছে কিনা, ক্যাপ্টেন খুব বেশি ভালো ফর্মে নেই। শুধু এটা কারণ না, এটা একটা কারণ। এবার আমি মনে করি যে দেখেন, মেহেদী হাসান মিরাজ কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল অনেক বছর ধরে। আমি তো মনে করি যে তাকে কি একটু বাড়তি প্রেশার দিয়ে, আমার মনে হয় যে যখন থেকে দায়িত্ব এই কয়েকজন প্লেয়ার পেয়েছে, তখন বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, আমরা মুশফিককে দেখছি না, আমরা মোহাম্মদ রিয়াদকে দেখছি না, আমরা তামিম তো বেশ আগেই চলে গেছে, সাকিবের অনুপস্থিতি, এদের থাকা অবস্থায় কিন্তু মেহেদী হাসান মিরাজ চমৎকার খেলেছে। এখন হঠাৎ করে ওরা নাই, বেশি চাপ কিসে নিয়ে নিয়েছে, কিন্তু বেশি চাপের মুখে কিসে পড়েছে, এটা একটা কারণ হতে পারে। তার উপরে আবার সে ক্যাপ্টেন্সি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, না বললেই নয়, সে আমরা এখানে হয় কি, প্লেয়ার একটু খারাপ সময় গেলে আমরা ঝাঁপিয়ে পড়ি তার উপরে। তার এগেনস্টে যত ধরনের একটা প্লেয়ারকেও আমার মনে হয় যে সেই সুযোগটা দেওয়া উচিত ফেল করার। আই মিন কনসিস্টেন্ট প্লেয়ার তো আমরা প্রথম থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি। এখন একটু ফর্ম খারাপ যাচ্ছে, বাট এটার মানে নয় যে আমরা তার ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না, কিংবা ক্যাপ্টেন্সির কারণে হারছে। ক্যাপ্টেন আমি যাকেই বানাই না কেন, কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে আমি ক্যাপ্টেন হয়ে তোমাকে, আমি নিজেও ভালো খেলবো, আমি দলকেও জেতাবো। এরকম কেউ কিন্তু আলাদিনের চেরাগ কারো কাছ থেকে আশা করা উচিত না। সো আই থিঙ্ক দ্যাট বিকজ হি ওয়াজ এ ভ্যালুয়েবল প্লেয়ার, বিকজ তার মধ্যে সে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড, সেও কিন্তু আজকের থেকে না, অনেক দিন ধরে স্বীকৃত অ্যাজ বিশ্ব খ্যাতিমান অলরাউন্ডার। তো তাকে আমার মনে হয় যে এই প্রেশারটা, বাড়তি প্রেশারটা দেওয়া, এমনিতে তো সে প্রেশার আছে, বিকজ হি নিডস টু উইন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাকে সেই মেন্টাল স্পেসটা দেওয়া উচিত হবে, যাতে করে সে যেন নিজে পারফর্ম করতে পারে। এটা কিন্তু খুব প্রয়োজন, বিকজ অভিজ্ঞ প্লেয়ার যদি অফ ফর্ম থাকে, তাকে যদি আমরা আরও বেশি, এখন সাকিব নাই, আমাদেরকে সে ভেবে কিন্তু এগিয়ে যেতে হবে। সাকিবকে পাবো কি পাবো না এ নিয়ে তো আমাদের চিল্লাচিল্লি করতে কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, যারা ফ্যান্স আছে তারা তো আবেগের বশবর্তী হয়ে সব কথা তো বলবি, বাট আমার মনে হয় যে আপনি কি মানে সাকিব আল হাসানের ফিরে আসার সম্ভাবনা দেখেন কিনা সব মিলিয়ে পরিস্থিতি? ঠিক এই মুহূর্তে না, কারণ আমরা জানি যে বিভিন্ন কারণেই তাকে প্রথমত দেশে আসতে হবে, সেটা তাকে উপায় বের করতে হবে। টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে, লিগ্যাল কিছু ইস্যুজ আছে, তারপরে তার ফর্ম, এবং তার ফিটনেস। আমরা জানি যে মেন্টালি সে ফিট প্লেয়ার, শিওরলি হাফ ফিট সাকিব ইজ বেটার দেন মেনি আদার প্লেয়ার্স, সেটাও আমরা জানি, কিন্তু তাকে সেই লেভেলের ফিটনেসটা তো প্রমাণ করতে হবে। গেল দিনে কীরকম খেলেছে, ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার ছিল কি না, কিংবা টপ র্যাঙ্কিং নাম্বার 1 অলরাউন্ডার ছিল 10 বছর ধরে, সে তো আগেকার দিন। এখন সেই সাকিবকে আমরা পাবো কি পাবো না, আমরা ওই চিন্তা না করে বরং যারা আছে তাদের উপরে ভরসা করে আমাদেরকে এর থেকে যাই আমরা পারফরমেন্স আদায় করে নিতে পারি,
সেটাতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তবে প্লেয়ারদের যে কমিটমেন্ট, আমি মনে করি কমিটমেন্ট একটু শক্ত ওয়ার্ড হয়ে যায়, প্লেয়ারদের নিজস্ব বা যে কনফিডেন্স, নিজস্ব যে দায়িত্ববোধ যেটা, সেটা তাদেরকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে হবে যে 2-3 জন প্লেয়ার আমাকে বেশ সারপ্রাইজ করে না, সেটা হচ্ছে পিএসএল-এ যদি আপনি দেখেন, নাহিদ রানা কথাই যদি বলি, পুরো পাকিস্তানি ফ্যান্স, ধারাভাষ্যকার, অন্যান্য টিম সবাই কথা বলেছে নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানার বোলিং ওখানে কেউ খেলতেই পারছিল না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা যদি ওডিআই ক্যারিয়ার দেখি কিংবা টি20 ইন্টারন্যাশনাল, সেইখানে নাহিদ রানাকে আমরা ঠিক লিগগুলোর মতো ওই রকম বিধ্বংসী একটা ফর্মে দেখতে পারি না। একইভাবে রিশাদকেও ইদানিং একটু অফ মনে হচ্ছে। এই দুইটা জায়গায় আপনার কি মনে হয় কিনা বিশ্বকাপ সামনে সেটা একটু চিন্তায় ফেলবে? না, আমি তো দেখছি ওরা মোটামুটি কনসিস্টেন্ট পারফর্মিং করে যাচ্ছে। এখন তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি। পিএসএল নাহিদ রানা ভালো করেছে, হয়তো আর পিএসএল এবার রিশাদ হোসেন ওরকম করতে পারেনি। গেল বছরের পিএসএলে কিন্তু সে ভালো খেলেছে। রিশাদ হোসেন আবার অস্ট্রেলিয়াতে গিয়েও ভালো খেলেছে। সুতরাং ইয়াং প্লেয়ার্স প্লেয়িং অ্যাব্রড ইন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অ্যান্ড প্লেয়িং ভেরি ওয়েল, এবং বেস্ট প্লেয়ারের প্রায় অলমোস্ট পেয়েছে রিশাদ হোসেন। তো এইগুলো আমার মনে হয় যে ইতিবাচক দিক। ঘাবড়াবার আমি কোনো কারণ দেখছি না তাদের, যদি একটা ম্যাচ যদি তারা ভালো না খেলে। আপনি এই সিরিজটাকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোটা কতটা চ্যালেঞ্জিং দেখছেন, এবং শেষ পর্যন্ত শেষ 2 ম্যাচ জিতে সিরিজ জেতা সম্ভব কিনা, এবং একই সাথে বাংলাদেশ এখন কিভাবে চিন্তা করবে বলে মনে করেন? যে বাংলাদেশ ইদানিং পাকিস্তান সিরিজ থেকে আমরা দেখছি যে আগে যেখানে স্লো উইকেটে খেলার চেষ্টা মানে বেশি দেখতাম আমরা মিরপুর স্টেডিয়ামে, বিশেষ করে আমরা ইদানিং বেশ ফাস্ট ট্র্যাকে খেলার, স্পোর্টিং ট্র্যাকে খেলার একটা মেন্টালিটি দেখছি। সেইটা থেকে কি বের হয়ে সিরিজ জেতার জন্য আর একটু নিজেদের অনুকূলের মতো কন্ডিশন করার চেষ্টা করবে কিনা? না, আমার মনে হয় কন্ডিশনটা ওরকমই করা উচিত হবে, যেটা অ্যাকচুয়ালি যে ধরনের কন্ডিশনে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, সেটা যদি ভালো উইকেট হয়, যেটা করে ফাস্ট বোলার, স্পিনার্স, ব্যাটার্স সবাই সমান সুযোগ পায়, একটা স্ট্রং কম্পিটিশন যেন হয়। রেজাল্ট ইজ নট নেসেসারি দি মেইন থিং, বাট বাংলাদেশকে আমরা এরকম অবস্থা থেকে যে আমরা বেরিয়ে গিয়ে জিততে যে দেখিনি তা কিন্তু না। বাংলাদেশের প্রথমত পিঠ থেকে গেছে, দে উইল হ্যাভ টু উইন দিস সিরিজ। প্রথমত এই নেক্সট ম্যাচটা তাদেরকে জিততেই হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ এই সিরিজটা জিতে বেরিয়ে যাবে। আমরাও সেই প্রত্যাশা রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিও। ধন্যবাদ আপনাকে, সময় টিভিকে। দর্শক, আমরা বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্টুডিওতে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ।